হ্যালো দর্শকবৃন্দ, রাজ অঙ্কিতা চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের প্রিয় অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবার প্রথমেই আপনাদের সবাইকে আমার পরিচয় দিয়ে নিই। আমি হলাম ফিরোজ হাসান, বাবা মায়ের আদরের ছোট সন্তান। চলেন গল্পে ফেরা যাক, বাকি পরিচয় গল্পে পেয়ে যাবেন। তো আজ আমার অফিসের প্রথম দিন, আর আজকে আমি লেট। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে প্রায় 30 মিনিট লেট হয়। জানি না আজকে আমার কপালে কি আছে। অফিসে আসলাম, কিছু কলিগের সাথে পরিচয় হলাম, পরে নিজের ডেস্কে বসলাম। বসতে না বসতেই পিয়ন আসলো আর বলল, স্যার, আপনাকে ম্যাডাম তার কেবিনে ডেকেছেন। ঠিক আছে আমি যাচ্ছি। পিয়ন চলে গেল, আর আমি ভয়ে ভয়ে ম্যাডামের কেবিনের সামনে গেলাম। কেবিনের দরজায় নক করলাম, ম্যাম আসতে পারি? আসুন। আমি নিচের দিকে তাকিয়ে কেবিনে প্রবেশ করলাম। জানি না আজকে আমার কি অবস্থা হবে। তো আপনার নাম কি? ফিরোজ হাসান। তো আজকে আপনার অফিসের প্রথম দিন, আর আজকেই আপনি লেটের কারণ কি? সরি ম্যাডাম, আজকে রাস্তা অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে একটু লেট হয়ে যায়। ঠিক আছে, আজকে আপনার প্রথম দিন, তাই কিছু বললাম না। নেক্সট টাইম যেন এমন না হয়। ঠিক আছে ম্যাডাম। যান, ম্যানেজার সাহেবের থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম। বলে যে আসতে নেব, তখনই চেয়ারের সাথে আমার পায়ে ধাক্কা লাগে। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, আপনি দেখে চলাফেরা করতে পারেন না? সরি ম্যাডাম। বলে যে ম্যাডামের দিকে তাকালাম। আমি পুরোপুরি অবাক, কারণ আমার সামনে আমার স্কুল লাইফের ভালোবাসা দাঁড়িয়ে আছে। সাদিয়াকে আমি স্কুল লাইফ থেকেই ভালোবাসি, কিন্তু কোনোদিন বলতে পারি নাই, কারণ সাদিয়া অনেক রাগী ছিল, তাই ওকে বলার কখনো সাহস পায়নি। তারপর এইচএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে আসলাম, আর কখনো ওর খোঁজ খবরও রাখিনি। কিন্তু শুনছিলাম সাদিয়ারা নাকি ঢাকা চলে গেছে। আজকে অনেক বছর পর আমি সাদিয়াকে দেখছি। ওকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো পরী এসেছে। এত সুন্দর কোনো মেয়ে হয় নাকি? আমি ওর মাঝেই হারিয়ে যাচ্ছি। হঠাৎ কে যেন আমার চোখের সামনে চুটকি বাজালো, আর আমি বাস্তবে ফিরে আসলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন আপনি? সাদিয়া তুমি এখানে? কি হলো, বোঝেন নাই তাই তো? সাদিয়া তার নরম হাত দিয়ে প্রচণ্ড গতিতে আমার গালে একটা থাপ্পড় মারলো। আজকে নিয়ে 2বার সাদিয়া আমার গালে থাপ্পড় মারলো। আপনারা আবার ভাইবেন না আমি কোনো লুচ্চামি করছিলাম। স্কুলে থাকতে আমি আমাদের ক্লাসে একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম, মানে মেয়েটা আমার সাথে কথা বলতেছিল। হঠাৎ কোথা থেকে যেন সাদিয়া আসলো, আর আমার গালে প্রচণ্ড গতিতে থাপ্পড় মারে, আর বলে, তোকে বলেছিলাম না কোনো মেয়ের সাথে লুইচ্চামি করবি না? তখন আমার সাথে যে মেয়েটি ছিল সে বলল, সাদিয়া, তুমি ভুল বুঝছিস। আমি শুধু ওর সাথে পড়ার বিষয় নিয়ে কথা বলতেছিলাম। আমি যার সাথে কথা বলতেছিলাম তার নাম সাইমা। সাইমা কথাটি বলতে না বলতেই এবার একটা সাইমার গালে পড়ছে। ও থাপ্পড়টা মেরে চলে যায়। তারপর থেকে কোনো মেয়ে আমার সাথে কথা বলেনি, একমাত্র সাদিয়ার ভয়ে। সাদিয়া আমাকে এত জোরে থাপ্পড় মারবে আমি ভাবতে পারিনি। আমি সাদিয়া দেখে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন সাদিয়া বলল, আপনার সাহস কি করে হয় আমার নাম নেওয়ার? আপনি কি ভুলে গেছেন এটা অফিস, আর আমি এই অফিসের এমডি, সেই জন্য রেসপেক্ট নিয়ে কথা বলুন। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। মুখে বললেই তো হতো। ইটস ওকে, যান, আর ম্যানেজার সাহেব থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম। বলেই চলে আসলাম ওয়াশরুমে, কারণ গালটা প্রচণ্ড ব্যথা করতেছিল। ওয়াশরুমে আসলাম, আয়নার সামনে দাঁড়িয়ে গালের দিকে তাকালাম। তাকিয়ে আমি অবাক, কারণ গালে 5 আঙুলের দাগ হয়ে আছে। এত জোরে কেউ কাউকে থাপ্পড় মারে? 10 মিনিট লাগিয়ে গালে পানি দিলাম, কারণ কেউ যদি দেখে তাহলে বলবে আমি নিশ্চয়ই কোনো মেয়ের সাথে লুচ্চামি করছিলাম, তাই আমাকে মেরেছে। কিন্তু সত্যি কথাটা তো আপনারা আর আমি জানি। প্লিজ ওকে বলবেন না, তাহলে আমার ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে এসে নিজের ডেস্কে গেলাম। তারপর ম্যানেজার আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। আমি আমার মাথাটা ঘুরিয়ে দেখলাম সাদিয়ার কেবিনে আমার ডেস্ক বরাবর। আমার ডেস্ক থেকে ওকে দেখা যাচ্ছে। কত অপরূপ সুন্দরী লাগছে ওকে। এক দৃষ্টিতে আমি ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ সাদিয়া আমার দিকে তাকালো, আর আমি ওকে দেখে ভ্যাবাচিকা খেয়ে গেলাম। মাথা ঘুরিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, সবাই লাঞ্চ করতে যাচ্ছে। তা আমি উঠলাম যে আসতে নেব, তেমনি 4 জন কলিগ আমার সামনে আসলো। তাদেরকে দেখা আমি পুরো অবাক।
আমার সামনে আমার স্কুল লাইফের বন্ধু আসলো, মিজান, সাইমা, হাসিব, সোহান। আমি তাদেরকে দেখে অবাক। তখন তাদেরকে বললাম, কিরে কেমন আছিস তোরা? তাদের চারজনকে উদ্দেশ্য করেই বললাম। তারা চারজন একসাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ওদের সাথে আরও অনেক কথা বললাম। চল লাঞ্চ করে আসি। চল। আমরা সবাই একসাথে ক্যান্টিনে আসলাম। তারপর খাবার অর্ডার করলাম। আজকে অনেকদিন পর আমরা চার বন্ধু একসাথে বসলাম। খাবার খেয়ে আবার যার যার কাজে মনোযোগ দিলাম। হঠাৎ সাদির কথা মনে হলো। সাদির কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ওর কাজ করছে। জানি না ও লাঞ্চ করছে কিনা। যাই হোক, নিজের কাজে মনোযোগ দিলাম। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আমরা চার বন্ধু একসাথে অফিস থেকে বের হলাম। তখন আমি বললাম, সাইমা শোন, বল। সাদিয়ার সাথে কি তোর কোনো কথা হয় না? না, ওর সাথে প্রয়োজন অথবা অফিসের কোনো কাজ ছাড়া কথা হয় না। ও হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি? না, এমনি ওদের সাথে কথা বলতেছিলাম। তখন দেখলাম সাদিয়া অফিস থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে চলে গেল। আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। কিছু সময় পর ভাবি এসে দরজা খুলে দিল। আমি ভাবির কপালে একটা চুমু দিয়ে ভেতরে আসলাম। তখন ভাবি জিজ্ঞেস করলো, আমার কিউট ভাই, আজকে তো অফিসের প্রথম দিন, কেমন কাটলো? ভালো কেটেছে। কারণ আমার ভালোবাসাকে অনেকদিন পর আমার কাছে পেয়েছি। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? না এমনি। নেহি, দাল মে কুছ কালা হে, বলো কি হয়েছে? পরে বলবো, আগে বলো আম্মু কোথায়? আমু তো রুমে আছে, যাও। ঠিক। আম্মু রুমে আসলাম, দেখলাম আম্মু ঘুমিয়ে আছে। তাই আর ডাক না দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। কারণ আজকে অনেক কাজ করছি। রাতে ভাবি এসে ডেকে গেল আর বললো নিচে খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপর গিয়ে খাবার টেবিলে বসলাম। বসতে না বসতেই ভাষণ শুরু। ভাষণটা কিছুটা এরকম ছিল, তো নবাবজাদা, আপনার তো আজকে অফিসের প্রথম দিন ছিল, কেমন কাটলো? আব্বুর মুখে এমন মধুর কথা শুনে আমার কলিজা কেঁপে উঠলো। এক প্লেট সাহস নিয়ে আব্বুকে বললাম, আব্বু আজকের দিনটা ভালো গেছে। তোকে দিয়ে আমার এমন আশা ছিল না। আমি আবার কি করলাম আব্বু? তুই নিজেদের কোম্পানি রেখে অন্যের কোম্পানিতে কেন জয়েন করলি? আমি আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বললাম যে আব্বুকে একটু ম্যানেজ করো। তোর আম্মু বলল, কি শুরু করলে তুমি? ওর যা খুশি ও তা করুক, ও তো এখনো ছোট মানুষ। ঠিক আছে, তোমরা মা ছেলে যা মনে করো তাই করো, আমি কিছু জানি না। তারপর খাবার খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে যে রুমে আসতে যাব, তখন ভাইয়া ডাক দিল। আমি ভাইয়ের কাছে গিয়ে বললাম, বলো। আজকে তো তোর অফিসের প্রথম দিন আসিল, কোনো সমস্যা হয়েছিল? না, তেমন কিছুই হয়নি। আচ্ছা যা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি, ঠিক আছে? বলে নিজের রুমে চলে আসলাম। খাটের উপর শুয়ে ফেসবুকে একটা গল্প পোস্ট করলাম। আজকে সারাদিনের কথা ভাবতেই অবাক লাগে। কারণ এত বছর পর আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেলাম, আবার তার হাতে থাপ্পড়ও খেলাম। হঠাৎ মনে একটা প্রশ্ন জাগলো, যদি ওর লাইফে কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমি কি করব? আমি তো সাদিয়াকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। আর নিতে পারছি না। পরেরটা পরে দেখা যাবে। এখন ঘুমাতে হবে, কারণ আজকে আমি লেট করে অফিসে গেছি। আমি চাই না কালকে আমার লেট হোক অফিসে যেতে। তাই ঘুমিয়ে গেলাম। সাদিয়াকে নিয়ে কল্পনা করতে করতে সকালে ভাবি এসে আমাকে ডাকছি। ও আমার কিউট ভাই, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। আমি নিশ্চুপ। কি হলো, অফিসে যাবে না নাকি? সাদিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে আর যেও না। ঘুমের মধ্যে বিড়বিড় করে কথাগুলো বলছিলাম। ঠিক আছে, তুমি এইভাবেই উঠবে না, প্রতিদিন তোমাকে যেভাবে তুলতে হয় সেভাবেই তুলতে হবে। হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠলাম, কারণ কে জানি আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিল। আমার আরামের ঘুমটা হারাম করে দিছে। সামনে তাকে দেখে ভাবি হাতে একটা মগ নিয়ে দাঁড়িয়েছে। আমি ভাবিকে বললাম, ভাবে আজকেও কি তুমি আমাকে ভিজিয়েছো? আমাকে ছাড়া এখানে কি অন্য কাউকে দেখতে পাচ্ছো? আচ্ছা, প্রতিদিন কি আমাকে এইভাবেই ঘুম থেকে তুলতে হবে? যেদিন তোমার বউ আসবে সেই দিন সে তোমাকে ভালোভাবে ঘুম থেকে ডেকে তুলবে। আমি যে কদিন আছি আমি একইভাবে তোমাকে ঘুম থেকে উঠাবো। দূর, ভাল লাগে না। ওরে ওয়াশরুমে গেলাম। যে ওয়াশরুমে পা রাখলাম, তখন পিছন থেকে ভাবি বলল, আচ্ছা, এই সাদিয়াকে তুমি চিনো নাকি? ভাবির মুখে সাদিয়ার নাম শুনে আমি যেন আকাশ থেকে মাটিতে পড়লাম। ওয়াশরুমে না গিয়ে ভাবির কাছে আসলাম। কি ভাবি, তুমি কি কিছু বলছো? শুনো না শোনার ভান করলাম। সাদিয়াকে আর তুমি চিনো নাকি?
না- না, সাদিয়া নাম তো আমি আমার জীবনও শুনি নাই। তাই নাকি? হুম। সত্যি কথা না বললে তোমার ভাইয়ের কাছে বলে দিব। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলবো। আগে অফিস থেকে এসে নেই তারপর। ঠিক আছে, মনে থাকে জানো। আর তাড়াতাড়ি নিচে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বলে ভাবি চলে গেল। আমিও দাঁড়িয়ে না থেকে সোজা ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। অফিসের ড্রেস পরে নিচে আসলাম, সবার সাথে নাস্তা করে অফিসের জন্য বের হতে যাব। তখন বলল, কি ব্যাপার ফিরোজ, তুই তোর গাড়ি করে অফিসে যাচ্ছ না কেন? আব্বু আমি আর কিছুদিন পর থেকে গাড়ি ব্যবহার করব, এমন একটু স্বাভাবিকভাবেই চলাফেরা করতে ভালো লাগে। তারপর সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। আজকে বাঁচা গেল, কারণ আজকে একটু তাড়াতাড়ি অফিসে আসলাম। একটু পর দেখলাম আমার কলিগ মানে বন্ধু সোহান আসতেছি। তখন আমি বললাম, কিরে দোস্ত, কী অবস্থা তোর? ভালো, তোর? ভালো। ওদের তিনজনকে কল করে দেখ ওরা কোথায়। তারপর সোহান ওদের কল করলো, কিছু সময়ের মধ্যেই ওরা সবাই এসে পড়লো। চল কফি খেয়ে আসি, এখনও সময় আছে। চল। তারপর আমরা সবাই কফি খেয়ে অফিসে আসলাম এবং যার যার ডেস্কে যেয়ে বসলাম। আজকে আমার পাখিটা এখন পর্যন্ত আসেনি, আমি আমার কাজে মনোযোগ দিলাম। কিছু সময় পর দেখলাম সাদিয়া অফিসে আসলো আর এসে সোজা তার কেবিনে ঢুকে গেল। আজকে ওকে দেখে মনে হচ্ছে রাতে মনে হয় অনেক কান্না করছে। আমিও আর কোনো কথা না বলে নিজের কাজ করতে লাগলাম। এভাবে কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আমরা 5 জন মিলে একসাথে ক্যান্টিন থেকে খাবার খেয়ে আসলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসলাম। সাদের কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও নেই, ভালো হয়তো লাঞ্চ করতে গেছে। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আজকে দুপুরের পর আর সাদের সাথে দেখা হয়নি। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই দরজা খুলে দিল। তাকে দেখি ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি আর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে গেলাম। রাতে ভাবি এসে খাবার খেতে ডেকে গেল। ফ্রেশ হয়ে নিচে আসলাম, দেখলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি খাবার টেবিলে বসে পড়লাম। খাবার খেয়ে রুমে চলে যাচ্ছিলাম, তখন ভাবি ডাকলো। আমি ভাবির কাছে এসে বললাম, বলো কি হয়েছে? মানে? মানে তুমি আমাকে কিসের জন্য ডাকতেছো সেটা বলো। সেটা বলবো, কিন্তু তোমার কাছে না, তোমার ভাইয়ের কাছে। এই বলে ভাবি চলে গেল আর বলল, তোমার ভাই ছাদেই আছে, তাড়াতাড়ি আসো। কি আর করার, সাদে আসলাম। গিয়ে দেখি ভাবি ভাইকে কি বলতেছে। এই শোনো, তোমার ভাই প্রেমে পড়েছে। কি? ঠিক শুনেছ, আমাদের নবাবজাদা প্রেমে পড়েছে। ঠিক আছে, কার সাথে প্রেম করছে? মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে সাদিয়া। ও, তা তো আমি আরও অনেক বছর আগে থেকে জানি, কিন্তু ও সাদিয়াকে পেলো কোথায়? ওরা তো এখান থেকে চলে গিয়েছিল অনেক বছর আগে। ভাইয়া অনেকটা অবাক হয়ে, এখন আপনাদের বলি যে ভাইয়া সাদেকে চেনে কীভাবে। আমি যেদিন সাদেকে প্রথম দেখেছিলাম ক্লাস 6-এ, সেদিন থেকে আমি সাদেকে ভালোবেসে ফেলি। স্কুল থেকে বাসে এসে ভাইয়াকে বলি সাদিয়ার কথা, কারণ আমি আমার ভাইয়ার কাছে সব কথাই শেয়ার করি। ভাইয়া আর আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো। আমাদের পরিবারের সবাই চেনে সাদিয়াকে, কারণ সাদিয়া আমাদের বাসায় অনেকবার এসেছিলো, তাই আমি সাদে আসলাম। ভাইয়া আমাকে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি সাদিয়াকে কোথায় দেখেছি। আমি বললাম, আচ্ছা বলো তো, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির নাম কি? তুমি সাদিয়া ইন্ডাস্ট্রিজে চাকরি করছো, তাতে কি হয়েছে? এই কোম্পানি সাদিয়ার আব্বুর, এখন সাদিয়া ওই কোম্পানির এমডি। ওহো, তাহলে তুই ওর সাথে কথা বলেছিলি? বলেছিলাম। কথা না বলে গুণীরা আমাকে থাপ্পড় মারছে। ও আগের মতো এখনও তেমন রাগী? হাসতে হাসতে কথাগুলো বললো। এতক্ষণ যাবৎ ভাবি আমার আর ভাইয়ের কথা শুনতেছিল। ভাবি বলল, তার মানে তুই সাদিয়াকে ছোট থাকতেই ভালোবাসিস? ভাবি আমাকে কখনো তুই বলে, আবার কখনো তুমি। আর অনেক কথা বলে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ভাবি এসে আমাকে ঘুম থেকে তুলে গেল। ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেলাম। এইভাবে চলে গেল 3 মাস। এই 3 মাসে অফিসে ভালো নাম অর্জন করেছি। সাদিয়ার ব্যাপারে অনেক কথা জেনেছি। সাদিয়া এখনও পর্যন্ত সিঙ্গেল। আর সাদিয়া আমার প্রতি একটু দুর্বল হয়েছে, সেটা ওর আচার আচরণ দেখলেই বোঝা যায়। তো একদিন নিজের ডেস্কে বসে কাজ করতেছিলাম, তখন পিয়ন এসে বলল, স্যার, আপনাকে ম্যাডাম মিটিং রুমে ডেকেছেন। ঠিক আছে আপনি যান, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। আমি ভাবতেছি আমি কি আবার মিটিং রুমে কেন ডাকলো। তারপর আমি মিটিং রুমে আসলাম। আমি দরজায় নক করলাম, ম্যাডাম আসবো? আসুন। আমি ভেতরে ঢোকে পুরো অবাক, কারণ ভেতরে আমার বন্ধুরা বসে আছে, সোহান, হাসিব, সায়মা, মিজান। বসুন, আপনাদের সাথে কিছু জরুরি কথা ছিল, যার জন্য আপনাদের ডাকা হয়েছে। আমাদের কোম্পানিতে একটা নতুন প্রজেক্ট এসেছে, সেটার জন্য আপনাদের 5 জনকে সিলেক্ট করা হয়েছে।
কাজটি করতে আপনাদের সবাইকে 1 সপ্তাহের জন্য চট্টগ্রাম আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিতে যেতে হবে, আর আমাদের কালকের মধ্যেই সেখানে যেতে হবে। কারোর কোনো প্রশ্ন আছে? আমরা সবাই একসাথে বললাম, না ম্যাডাম। সবার থেকে বেশি খুশি আমি, কারণ আমাদের সাথে সাদিয়াও যাবে। আজকে আপনাদের ছুটি, আর কাল সকাল 10টায় আমরা রওনা দিব, তো টাইম মতো আসবেন সবাই। এই বলে সাদিয়া চলে গেল। আমরা বন্ধুরা কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবাইকে জানালাম যে আমি কালকে অফিসের কাজে চট্টগ্রাম যাচ্ছি। বিকেলে ভাবি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে চলে গেল। রাতে ভাই আর ভাবি এসে আমাকে জিজ্ঞেস করলো আমরা কে কে সেখানে যাচ্ছি। আমি ভাইয়াকে বললাম আমি, আমার 4 বন্ধু আর সাদিয়া। সাদিয়ার নাম শুনে ভাইয়া ভাবি দুজনকে অনেক খুশি লাগছে। তখন ভাইয়া বলল, দেখ ওর রাগটা ভাঙতে পারছো নাকি? সাদিয়া আমাকে অনেক জ্বালিয়েছে, এখন আমি জ্বালাবো। ঠিক আছে, যা ইচ্ছা করিস, কিন্তু মায়ার বাইরে কিছু করিস না, কারণ ও অনেক রাগী। তখন ভাবি বলল, এখন নিচে চলো, অনেক রাত হয়ে গেছে, খাবার খেতে চলো, আব্বু আম্মু অপেক্ষা করছে। নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সকালে ভাবি এসে রেখে গেল, উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। নিচে গিয়ে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম অফিসের সামনে, কারণ এখানে সবাইকে আসতে বলা হয়েছে। আমি অফিসের সামনে এসে পুরো অবাক সাদিয়াকে দেখে। সাদিয়াকে অপরূপ সুন্দর দেখাচ্ছে। সাদিয়া নীল জামা পরছে, সাথে এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকা, ঘন চুলগুলা খোলা দিয়েছে, চোখে গাঢ় কাজল টেনে, ঠোঁটে হালকা লিপস্টিক পরছে। সাদিয়াকে দেখতে নীলপরি নীলাঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায়। আমি এক পলকেই সাদিয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। তাকে দেখি আমার বন্ধুরা। তখন সাইমা বলল, ভাই তুই আজকে কি যাবি নাকি এখানেই হাঁ করে দাঁড়িয়ে থাকবি? সাইমার কথা শুনে আমার সব বন্ধুরা হেসে উঠলো। আর সাদিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও লজ্জায় লাল হয়ে গেছে। সাদিয়াকে এই অবস্থায় আর সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা সবাই একটা প্রাইভেট গাড়িতে উঠলাম। সালারা সাদিয়াকে আমার পাশে বসেছে, আমার আরেক পাশে বসেছে মিজান, পিছনের দিকে বসেছে হাসিব আর সায়মা, আর সোহান বসেছে ড্রাইভারের সাথে। গাড়ি চলেছে তার আপন গতিতে। সাদিয়া তার কানে হেডফোন লাগিয়ে আনমনে গান শুনছে, আর আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। ওর টানা চোখের দিকে তাকালে ওর প্রতি আরও দুর্বল হয়ে পড়ি। কিছু সময় পরে সাদিয়া ঘুমিয়ে পড়ছে আমার কাঁধে মাথা রেখে। মন চাচ্ছে এই সময়টাকে এই জায়গাতে আটকে রাখি। আমি ওর কান থেকে হেডফোনগুলো খুলে দিলাম। তারপর সাদিয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে মোবাইল ওপেন করে দেখি ওয়ালপেপারে আমার ছোট্টবেলার ছবি দেওয়া। আমার মনে অনেক আনন্দ লাগছে, কারণ সাদিয়া এখনও আমাকে ভালোবাসে। সাদিয়ার মোবাইলটা ওর ব্যাগে রেখে দিলাম। তারপর আমিও সাদিয়াকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। কিছু সময় পর গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামলো। লাঞ্চ করার পর আবার আমাদের জার্নি শুরু। অবশেষে কয়েক ঘন্টা পর আমরা চট্টগ্রাম পৌঁছে গেলাম। আমরা সবাই একটা বাড়ির সামনে নামলাম। সামনে থেকে একটা মেয়ে এসে কিছুক্ষণ কথা বললো। মেয়েটাকে দেখতে অনেক সুন্দর, যে কেউ দেখলেই ক্রাশ খাবে নিশ্চিত। তারপর একে একে ম্যাডাম আমাদের পরিচয় করে দিলেন, আর বললেন আমরা এখানে যে কোম্পানিতে কাজের জন্য এসেছি সেই কোম্পানির ম্যানেজার এই মেয়ে। মেয়েটার নাম হচ্ছে রোজা। রোজা বলল আমরা সবাই কয়দিন এই বাসায় থাকবো। রোজা আমাদের একে একে আমাদের সবার রুম দেখিয়ে দিল। বাসাটা অনেক বড়, তাই সবার রুম আলাদা। আমার রুমের পাশের রুমটা রোজার। আমি রুমে ঢুকলাম, রুমটা অনেক গোছানো, দেখে ভালো লাগলো। তারপর চলে গেলাম ওয়াশরুমে। ঝর্ণার নিচে পানি ছেড়ে কিছু সময় দাঁড়িয়ে থাকলাম, অনেক ক্লান্ত লাগছিল। ফ্রেশ হয়ে এসে রুমে ভালো লাগছিল না, তাই ছাদে গেলাম। ছাদটা অনেক বড়। এক পাশে গিয়ে দাঁড়ালাম, হঠাৎ পিছনে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। পিছনে তাকে দেখি রোজা দাঁড়িয়েছে। আপনি এখানে কি করছেন? কিছু না, রুমে ভালো লাগছিল না তাই ছাদে চলে আসলাম। ও, কিছু সময় পর ছাদে আসলো, এসে বললো, এখানে কি করছেন আপনারা? পিছনে তাকে দেখি সাদিয়া চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম কিছু না ম্যাডাম, রুমে ভালো লাগছিল না তাই ছাদে এসেছিলাম। আমি তাহলে নিচে গেলাম ম্যাডাম, আমার কাজ আছে। এই বলে রোজা নিচে চলে গেল। ম্যাডাম আমার পাশে দাঁড়ালো। আমি আর কোনো কথা না বলে নিজের রুমে আসলাম, এসে ঘুমিয়ে গেলাম। রাতে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে তাদের সাথে আড্ডায় জয়েন করলাম। কিছু সময় পর সাদিয়া বলল, কাল থেকে অফিসে যেতে হবে সকাল 9টায়। যে কাজের জন্য এখানে আসা। আমি বললাম ঠিক আছে ম্যাডাম। তারপর ডিনার শেষ করলাম। তখন সবাই মিলে বসলাম আড্ডা দিতে, কিন্তু ম্যাডাম আমার পাশে বসেছে। অনেক ভালো লাগছিল, কিন্তু সাদিয়াকে জ্বালাতে হবে তাই আমি সেখান থেকে উঠে এসে রোজার পাশে বসলাম। সাদিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তা আমার বন্ধুরা খেয়াল করছে। তখন সাদিয়া উঠে তার রুমে চলে গেল। আমরা সেখানে খেয়াল না করে আড্ডা দিতে থাকলাম। রাত 11টা বাজে। আমরা সবাই যার যার রুমে চলে এলাম। ঘুমাতে হবে, কালকে আবার অফিসে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কাল থেকে সাদিয়াকে কীভাবে জ্বালাবো। কিছু সময় পর ঘুমিয়ে গেলাম। সকালে রোজা এসে ঘুম থেকে ডেকে তুলে গেল।
ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নাস্তা করে নির্দিষ্ট সময়ে সব অফিসে চলে আসলাম। আমাদের যেই কাজের জন্য এখানে আসা সেই কাজ করা শুরু করে দিলাম। এইভাবে আরও 5টা দিন চলে গেল। আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম তা শেষ হলো। সবাই আজকে অনেক খুশি। তারপর সবাই বাসায় আসলাম। এই কদিনের রোজা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ সে আপনি থেকে এখন তুমি বলা শুরু করছে, আর আমাকেও তুমি করে বলতে বলেছে। এই কয়েকদিন সাদেকে অনেক ইগনোর করেছি। ও অনেকবার কথা বলতে এসেছিল, কিন্তু আমি কোনো কথা বলিনি। সাদে এসে দাঁড়িয়েছি, পেছন থেকে রোজা বলল, কি করছো এখানে? তেমন কিছু না। ও আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। কিভাবে যে বলি? সমস্যা নেই, তা বলার বলে ফেলো। না কিছু না, এমনি আর কি। আমি আর কিছু বললাম না। কিছু সময় পর সাইমা এসে ডেকে গেল ডিনার করার জন্য। আমি আর রোজা একসাথে নিচে আসলাম, খাবার টেবিলে গিয়ে বসলাম। সাথে বলল, তোমাদের সবাইকে একটা গুড নিউজ দিতে চাই। আমরা সবাই আগ্রহ নিয়ে সাদেকে জিজ্ঞেস করলাম কি। সাথে বলল, আমাদের প্রজেক্টটা ভালোভাবে শেষ হওয়ার কারণে আমরা আরও 5 দিন এখানে থেকে এনজয় করব। আর আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। আগামী 5 দিন সেখানেই থাকবো। সবাই অনেক খুশি হলো। তারপর খাবার খেয়ে সবাই আড্ডা দিতে বসছে। আমি ওদেরকে বললাম আমার ভালো লাগছে না, তাই আমি রুমে চলে আসলাম। আজকে অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নাস্তা করে কিছু সময় পর সবাই রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম। সেখানে একটা হোটেলে আমাদের রুম বুক করা হলো। রুমে আসলাম, ফ্রেশ হয়ে সবাই চলে আসলাম লাঞ্চ করতে। রুমে এসে বসলাম, তখন সাইমা রুমে আসলো। কি রে দোস্ত, তুই এমন করছিস কেন? আমি এখন আবার কি করলাম? মানে তুই না সাদিয়াকে ভালোবাসিস, তাহলে তাহলে তুই ওকে এমনভাবে ইগনোর করছিস কেন? ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো তুই বল। তুই তো জানিস সাদিয়া কেমন। হুম, বুঝলাম। তুই এক কাজ করে দেখতে পারিস, তবে সাদিয়া তোকে ভালোবাসে নাকি। কি? শোন। সাইমা আমাকে যা বললো তা আপনাদের কিছু সময়ের পর জানানো হবে। সাইমা চলে গেল। আমি আর কিছু না ভেবে বাইরে চলে আসলাম। বিকেলে সবাই একসাথে বের হলাম। ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই সবাই সাগরের পাড়ে আসলাম। সবাই একসাথে হাঁটছি। আমি সাদিয়াকে বললাম, সাদিয়া তোমার সাথে একটু কথা ছিল। বলো কি কথা? আমার সময় সাদিয়ার মোবাইলে কল আসলো, আর সাদিয়া কল ধরে যা বললো তা শুনে আমরা সবাই অবাক। জান বলো, কেমন আছো তুমি? মোবাইলে কল করা লোকটাকে বললো। সাদিয়া মোবাইলে কথা বলতে বলতে সাইডে চলে গেল। আমার চোখটা পানিতে ভরে গেল। হঠাৎ রোজা বলল, ফিরোজ চলো আমরা এই পাশে যাই। রোজা কথাটা বলতে না বলতেই সাদিয়া আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো বড় অপরাধ করে ফেলছি। আরে না, বললাম ঠিক আছে চলো। এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রোজাকে নিয়ে অপর দিকে চলে আসলাম, কিন্তু ভালো লাগছিল না। তাহলে কি সাদিয়ার জীবনে কি অন্য কেউ আছে? হঠাৎ রোজা বলল, চলো ওই জায়গায় গিয়ে বসি। ঠিক আছে চলো। আমি আইসক্রিম খাবো, তুমি খাবে? না, তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসি। আইসক্রিম এনে রোজার হাতে দিলাম। রোজা, আমাকে একটা হেল্প করতে পারবে? বলো কি হেল্প, বলো। তোমার জন্য সব করতে পারবো। রোজা, আমার সাথে ভালোবাসে অভিনয় করতে পারবে প্লিজ? মানে কি বলতে চাচ্ছো তুমি? আমি সাদিয়াকে ভালোবাসি। আমি জানি না ও আমাকে ভালোবাসে নাকি, তাই সবার সামনে আমার একটু অভিনয় করব যে আমরা প্রেমিক প্রেমিকা। হঠাৎ খেয়াল করলাম রেজার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বুঝলাম না কেন। ঠিক আছে, আমি রাজি। তখন আমার বন্ধুরা আসলো। তারপর সবাই বসে বসে সূর্যাস্ত দেখা যাচ্ছে তা দেখলাম। সবাই খুশি ছিল, কিন্তু একজন খুশি ছিল না, সে হলো আমি। কিছু সময় পর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সেখানে সবাই অনেক এনজয় করলাম। ডিনার করে রুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়লাম। অনেক কান্না আসতেছে। ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইলে সাদিয়ার ছবি দেখতে লাগলাম। কত মায়াবী লাগছে সাদিয়াকে। সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। এভাবে আরও একটা দিন চলে গেল। এখন সবাই ভাবছে রোজার সাথে আমার কিছু চলছে, কিন্তু সত্যটা কি তা শুধু আমি আর রোজা জানি। সারাদিন সবাই অনেক মজা করলাম, কিন্তু বিকেলবেলায় এমন কিছু ঘটবে তা কেউ আশা করতে পারেনি। কারণ বিকেলবেলা আমরা সবাই সমুদ্র পাড়ে হাঁটছি। হঠাৎ রোজা আমার সামনে হাঁটু গেড়ে বসলো আর বলতে লাগলো, ফিরোজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকেই তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। রোজা কথাগুলো বলতে না বলতেই ঠাস ঠাস করে 4টা থাপ্পড় আমার গালে এসে পড়ে। থাপ্পড়গুলো এতই জোরে পড়ে যে মাথাটা ভন ভন করে ঘোরাচ্ছে। সামনে তাকিয়ে দেখি থাপ্পড়গুলো আর কেউ না, সাদিয়া এসে মেরেছে। সবাই অবাক হয়ে সাদিয়ার দিকে তাকিয়েছে। সাদিয়া কান্না করতে করতে বলতে লাগলো, তোকে অনেক ভালোবেসেছিলাম, আর তুই? ছি,
ছোটবেলা থেকে তোকে যেই দিন ছেড়ে চলে গিয়েছিলাম সেই দিন অনেক কান্না করেছিলাম। ভেবেছিলাম তোকে আমি হারিয়ে ফেলেছি। তোকে যেই দিন অফিসে দেখেছিলাম তখন তোকে দেখে অনেক খুশি হয়েছিলাম। মনে হয়েছিল আমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবার খুঁজে পেয়েছি। সেই দিন তোকে থাপ্পড় মেরেছিলাম কারণ তোর প্রতি আমার অনেক অভিমান ছিল। সেই দিন রাতে বাসায় গিয়ে অনেক কেঁদেছিলাম, তোকে থাপ্পড় পেরেছিলাম তাই। আবার খুশি তো, কারণ আল্লাহ তাআলা আমাকে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম তোকে প্রপোজ করব, কিন্তু তুই তো আমার সাথে কথাও বলতি না। হঠাৎ তো তোর প্রজেক্ট আসে, তাই আমি ভাবি তোকে সেখানে ঘুরতে গিয়ে প্রপোজ করব, কিন্তু তুই এখানে এসে আমাকে একবারে ইগনোর করছিস। ভেবেছিলাম হয়তো অভিমান করছিস, তাই কক্সবাজার আসার প্ল্যান করি। ভেবেছিলাম এখানে তোকে প্রপোজ করব, কিন্তু তুই এখানে এই মেয়ের সাথে লুচ্চামি করছিস। আর কখনো আমার সামনে আসবি না, আমি তোকে ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। বলেই সাদিয়া কান্না করতে করতে চলে গেল। সাদিয়ার পিছে আমার বন্ধুরাও চলে যায় যদি কোনো সমস্যা হয় তাই। আর আমি সেই জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আমি কি করলাম? যে মেয়ে আমাকে এত ভালোবাসে, আমি তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম। আপনাদের তো বলা হয়নি সেদিন সায়মা আমাকে কি বলেছো, তাহলে শুনুন, মানে পড়ুন ফ্ল্যাশব্যাক। কি করতে হবে? শোন, মেয়েরা যাকে ভালোবাসে তাকে অন্য মেয়েদের সাথে দেখতে পারে না। তাই তুই এক কাজ কর, সাদিয়ার সামনে অন্য মেয়েদের সাথে থাকবি, কথা বলবি, তাহলে দেখতে পারবি সাদিয়া তোকে ভালোবাসে নাকি। যদি একটু বেশি হয়ে যায়, কারণ তুই তো জানিস সাদিয়া কেমন রাগী মেয়ে। বেশি কিছু হবে, আমি আছি তো। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যাই। বাইরে এসে সাইমার কথাগুলো বলেছিলাম, হঠাৎ কাঁধে কারো স্পর্শ করে। পিছনে তাকে দেখি রোজা। রোজা বলল, কি হয়েছে তোমার? কোনো সমস্যা? এখানে কি করছো? না কোনো সমস্যা নেই। তারপর রোজা সেখান থেকে চলে যায়, আর আমিও রুমে চলে আসলাম আর এসে শুয়ে পড়লাম। বাকিগুলো আপনার তো জানেনই। সেখানে বসে বসে ভাবছিলাম আমি এটা কি করে ফেললাম, কেন ওর ভালোবাসার পরীক্ষা নিতে গেলাম। মেয়েটা কত ভালোবাসে আমাকে, আর আমি তা বুঝতেই পারলাম না। অনেক কান্না করলাম, আমার ভুলের কারণে আজকে এমন হলো। অনেক লেট করে হোটেলে আসলাম। নিজের রুমে এসে দেখলাম সব বন্ধুরা বসে আছে, সাদিয়া আর রোজা ছাড়া। হঠাৎ ঠাস সোহান আমাকে থাপ্পড় মারলো আর বলতে লাগলো, কেন এমন করেছিস ওর সাথে? ও তো স্কুল লাইফ থেকে তোকে ভালোবাসতো, তাই তো ও কোনো মেয়ের সাথে তোকে মিশতে দিত না, তারপরে তুই বুঝলি না। সোহান একসাথে কথাগুলো বললো। আমি সোহানকে জোরে ধরে বললাম, ভাই বিশ্বাস কর, আমি শুধু ওর মুখ থেকে বের করতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে। তুই কি জানিস না মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ থেকে কথা বের হয় না? সরি দোস্ত, আমি আর এমন করবো না। সাদিকে বল না একবার আমার সাথে কথা বলতে। সাদিয়া তো বিকাল থেকে এসে রুমে ঢুকেছে আর বের হয়নি, ওকে অনেক ডেকেছি তবুও কোনো কাজ হয়নি। কথাটা শোনা মাত্র আমি দৌড়ে সাদিয়ার রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেক ডাকলাম, কিন্তু দরজা খোলো না। আমার বন্ধুরা আমাকে ধরে রুমে নিয়ে আসলো। সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম আমরা। সকালবেলা এমন কিছু হবে তা আমি ভাবতেই পারিনি। ভোর রাতে সাইমা, সোহান, হাসিম, মিজান ওরা সবাই ঘুমিয়ে যায়। সকালে সবার ঘুম থেকে ওঠার আগে আমি সাদিয়াকে রুমের সামনে আসলাম। আধা ঘন্টার মতো লাগিয়ে দরজা নক করলাম। তারপর সাদিয়া এসে দরজা খুলে দিল। সাদিয়াকে দেখে আমার চোখে কান্না এসে পড়লো। ও মনে হয় সারা রাত না ঘুমিয়ে কান্না করতে করতে কাটিয়ে দিয়েছে। চেহারাটা একদম বাজে দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হঠাৎ আমি ওর হাতে দেখে খেয়াল করলাম, ওর হাতে ওর জামা কাপড়ের ব্যাগ। মনে হচ্ছে ও এখন থেকেই চলে যাবে। আমার ভাবনা কাটিয়ে সাদিয়া বলল, একটু সাইড হয়ে দাঁড়ান, আমি বের হব। ওর চলে যাওয়ার কথা শুনে আমার রাগ উঠে চলে। রাগে ওর হাতটা ধরে রুমের ভেতর নিয়ে দরজা লাগিয়ে দিলাম। সাদিয়া ভয়ে চুপসে গেছে, এটা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কোথায় যেতে চাচ্ছিলে? সাদিয়া চুপ, শুধু কান্না করছে। কি হলো, এমন মরা কান্না করছো কেন? কেউ কি মারা গেছে? আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। সাদিয়া তুমি কালকে যা দেখেছো তার সব ভুল। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে বোঝার একটু সময় দাও। প্লিজ আপনি এখান থেকে চলে যান। কান্না করতে করতে বললো, সাদিয়া প্লিজ একটু সময় দাও আমাকে বোঝানোর, প্লিজ একটু সময়। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যান তাহলে আমার মরা মুখ দেখবেন। ঠিক আছে চলো যাচ্ছি, কিন্তু একটা কথা বলতে চাই, তুমি অনেক বড় ভুল করছো। কান্না করতে করতে চলে আসলাম। রুমের দরজা খুলে দেখি বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে কিছু না বলে নিজের রুমে চলে এলাম। সব জামা কাপড় গুছিয়ে বাড়ি চলে আসলাম। কি হয়েছে? তুই তো জিনিসপত্র গুছিয়ে নিলি কেন? সব দোষ আমার জন্য হয়েছে। চল এখন সব ঠিক আমি করে দিব। দেখ দোস্ত, তুই চলে যাস না, সব কিছু ঠিক হয়ে যাবে। না রে দোস্ত, বাসায় একটু সমস্যা হয়েছে তাই চলে যাচ্ছি। ভুলে যাস না আমরা তোর বন্ধু, আমাদের কাছে তুই মিথ্যা কথা বলছিস।
সব হারামিগুলো এসে আমাকে জড়িয়ে ধরলো। দোস্ত এখন আমার যেতে হবে, প্লিজ আমাকে যেতে দে। অনেক বোঝানোর পর ওরা আমাকে ছাড়লো। দেখলাম স্যারের রোজা দাঁড়িয়ে আছে। রোজা, তুমি আমার জন্য যা করছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ। আর দেখা নাও হতে পারে। চলে আসলাম সেখান থেকে। বুকটা অনেক ব্যথা করছে। অনেক কষ্টে বাসে উঠলাম। অজরের চোখের পানি পড়ছে, যেন কান্নার বাঁধ ভেঙে গেছে। অপর থেকে সাদিয়াও কারো কোনো কথা না শুনে বের হয়ে গেল। অনেক কষ্টে বাসায় আসলাম। বাসার কলিং বেল চাপতে ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে হলো। বাসার ভেতরে ঢুকলাম। কেমন আছো ভাবি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি? তোকে ছাড়া পুরো বাসা খালি লাগছিল। এখন তুই এসে পড়েছিস, এখন সবাই ভালো থাকবে। হঠাৎ ভাবি আমার চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে রইল। কি হয়েছে ফিরোজ, তোর অবস্থা এমন কেন? মনে হয় রাতে ঘুমাস নাই, কান্না করছিস? আরে না, কি বলো, তোমাদের থেকে অনেক দিন দূরে ছিলাম, আবার জার্নি করে এসেছি, তাই এমন দেখাচ্ছে। ফিরোজ, আমি তোকে সত্যি কথা বলতে বলেছি। আরে কিছু না, তুমি বলো আম্মু কোথায়? আমু তার রুমেই হয়তো ঘুমাচ্ছে। ঠিক আছে ভাবি। আমি আমার রুমে গেলাম। রুমে চলে এলাম। ভেতরটা কেমন জানি লাগছে। ওয়াশরুমে চলে আসলাম। ঝর্ণায় পাড়ি ছেড়ে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম। মন চাচ্ছে চিৎকার করে বলতে, কেন হলো আমার সাথে এমন। ঘন্টাখানেক পর রুমে এলাম। অনেক ক্লান্ত লাগছে, তাই ঘুমিয়ে গেলাম। রাতে ভাবি খেতে রেখেছিল, কিন্তু ভালো লাগছে না, তাই যায়নি। আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ অনেক ক্ষুধা লাগছে, কারণ গতকাল থেকেই কিছু খায়নি। কোর দিকে তাকে দেখলাম ভোর 4টা বাজে। ভাবি রুমের সামনে গিয়ে 2-1 বার নক দিতেই ভাবি দরজা খুলে দিয়ে বলল, আমি জানতাম তোমার খিদে লাগবে, তাই তোমার খাবার ফ্রিজে রেখে আসছিলাম, চলো এখন। থ্যাংক ইউ ভাবি। তারপর ভাবি আমাকে খাবার গরম করে দিল। ভাবি আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে খাইয়ে দিবে। ঠিক আছে। ভাবি আমাকে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ ভাবি আমাকে জিজ্ঞেস করলো, তুই কি আমাকে একটা কথা বলতে পারবি? কি কথা? সেখানে কি হয়েছিল আমি সব জানতে চাই। ভাবি আমি এসব নিয়ে এখন তোমার সাথে কথা বলতে পারবো না, প্লিজ জোর করো না প্লিজ। বলে সেখান থেকে চলে আসলাম রুমে। এভাবে আরও 2 দিন চলে গেল। কারোর সাথে কোনো প্রকার কথা বলিনি। ভাবি খাবার জন্য ডাকলে খেতাম না। রাতে ছাদে বসেছিলাম। হঠাৎ ভাই আর ভাবি আসলো। ভাই আমাকে জিজ্ঞেস করলো সে না কি হয়েছিল। ভাইকে সব খুলে বললাম। ঠাস করে ভাই আমাকে একটা থাপ্পড় মারলো। বলেছিলাম না বেশি কিছু না করতে, তারপরও কেন করলি? আমি নিশ্চুপ। যা হবার তা হয়ে গেছে, এখন সামনে কি করবি সেটার চিন্তা কর। কাল থেকে প্রতিদিন অফিসে যাবি, আমি আব্বুকে বলে দেব, ঠিক আছে? ঠিক আছে। তা এখন অনেক রাত হয়ে গেছে, রুমে যা। ঠিক আছে বলে রুমে চলে আসলাম। এভাবে চলে গেল একটা বছর। নিজের কেবিনে বসে কাজ করছি। এমন সময় ভাই আসলো আর বলল, ফিরোজ, আমাকে একটা হেল্প করে দিতে পারবি প্লিজ? বলো কি হেল্প? তুই রুহিকে একটু শপিং করতে নিয়ে যাবি প্লিজ ভাই, না করিস না। আমার জরুরি একটা মিটিং আছে, প্লিজ যা না। না আমি পারবো না। প্লিজ মানা করিস না। ঠিক আছে যাবো, কিন্তু টাকা তুমি দেবে। ঠিক আছে। বলে ভাইয়া তার মানিব্যাগ থেকে একটা কার্ড দিল। আমি সোজা বাসায় চলে আসলাম। বাসায় কয়েকবার কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। তোমার ভাই আমাকে কল করে বলে দিয়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে বলে নিজের রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। ভাবি আমার কলিজাটা কোথায়? নিচেও দাদুর কাছে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যে ভাবির কেনাকাটা হয়ে গেল। ভাবি মিহিকে করে নিয়ে হাঁটছে, আর আমি শপিং ব্যাগ নিয়ে। আর সামনে একটা মেয়ে আসলো। আর এসেই ঠাস করে মেয়েটাকে দেখে আমি পুরো অবাক, কারণ মেয়েটা ছিল সাইমা। ওই কুত্তা, কোথায় ছিলি এই কয়দিন? আর তুই আমার কল মেসেজের রিপ্লাই দিস না কেন? আমি কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, রাগেশ কেন, আগে বল তুই কেমন আছিস। আগে তুই আমার কথার জবাব দে। আমাকে ছাড়িয়ে এমনি আর কি। তুই আমার উপর রেগে আছিস তাই না? আরে না, তোর উপর রেগে থাকবো কেন? তুই আমার কিউট একটা কুত্তি। এখন বল তুই কেমন আছিস, আর বাকিগুলোর কি অবস্থা? ভালো আছি, আর বাকিগুলোও ভালো আছে। সাদিয়ার সাথে কি তোর কোনো কথা হয় নাই? হয়েছিল। কথা বলতে গেলে থাপ্পড় ফ্রি পাইতাম। সরি দোস্ত, আমার জন্য তোদের এমন হয়েছে। বাদ দে তো। তোর সাথে মেয়েটা কে? আমার আপুর মতো ভাবি। ভাবির সাথে সাইমার পরিচয় করে দিলাম। চল কফি খেয়ে আসছি, তোকে একটা গুড নিউজ দিব। আমরা সবাই খেতে আসলাম কফি। আর সাইমা বলল, ফিরোজ, আগামী সপ্তাহে আমার বিয়ে। কি আগামী সপ্তাহে তোর বিয়ে, আর তুই আজকে আমাকে বলছিস? সাইমা আমার কথা শুনে রেগে গিয়ে বলল,
আর একবার বললে তোর সব দাঁত ফেলে দিব। তোকে কতবার কল করেছি, একটা কলও ধরেছিস? এখন আবার বলে আমাকে আগে বলিসনি কেন? আচ্ছা সরি, এখন বল তোর মতো পেতনি কার ঘাড়ে গিয়ে চাপলো? দেখ, আমাকে রাগাস না, ছেলে তোর থেকে বেশি হ্যান্ডসাম। তাই নাকি? তাহলে তো ভালোই। শোন, তুই কিন্তু বিয়ের কিছুদিন আগে চলে আসবি, না হলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আসবো। স্যামের সাথে আরও কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে যেতে লাগলো দিন। এর মধ্যে স্যাম আমাকে অনেক কল করছে, কালকে ওর বিয়ে, আর আমি এখন পর্যন্ত আসিনি। সারাদিন পরে বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্যামের বাসার উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে এসে পড়লাম। আমার বন্ধুরা আমাকে এসে জড়িত হলো, কারণ আজকে অনেকদিন পর আবার আমাদের দেখা হয়েছে। স্যামের বাবা মায়ের সাথে কৌশল বিনিময় করলাম। আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞেস করলাম স্যামে কোথায়। আঙ্কেল বলল সাইমা ওর রুমে। আমি আর আমার বন্ধুরা মিলে স্যামের কাছে গেলাম। স্যামা অনেক সময় লাগে ঝাড়ি দিল। অনেক কষ্টে ওকে শান্ত করলাম। তারপর আমরা সবাই মিলে অনেক সময় মজা করলাম। কিছু মেয়ে এসে স্যামিকে স্টেজে নিয়ে গেল হলুদ দিতে। আমরা 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎ আমার চোখ এক জায়গায় আটকে গেল। সাদিয়া একটা ছেলের হাত ধরে কথা বলছে। এটা দেখে আমার অনেক রাগ উঠে গেল। হঠাৎ হাসিব বলল, দোস্ত রাখিস না, ওটা সাইমার কাজিন। আমি আর কিছু বললাম না। এভাবে আজকের দিনটা চলে গেল। রাত 10টা ছাদে গেলাম, গিয়ে দেখি একটা মেয়ে ছাদের এক কোনায় বসে কান্না করছে। মেয়েটার সামনে গিয়ে দেখি এটা সাদিয়া। কী হয়েছে তোমার, কান্না করছো কেন? আমার কথা শুনে সাদিয়া কেঁপে উঠলো। সাদিয়া কিছু না বলে আমার পাশ কাটে চলে যেতে লাগলো। আমি সাদিয়ার হাত ধরে ফেললাম। তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা শোনার মতো আমার কাছে সময় নেই। সাদিয়াকে একটা হ্যাঁচকা টান দিয়ে আমার সামনে আনলাম। আমি বললাম না আমার তোমার সাথে জরুরি কথা আছে? আপনার মতো বাজে ছেলের কথা শোনার মতো আমার কাছে সময় নেই। আজকে অনেকদিন পর তৃপ্তি পেলাম সাদিয়াকে থাপ্পড় মেরে। এখন চুপচাপ আমার কথা শুনবি, তার আগে যেন তোর মুখ থেকে কোনো শব্দ যেন না আসে। সাদিয়া নিশ্চুপ ফুফে ফুফে কাঁদছে। আমি বলতে লাগলাম, আমি যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তোমার এই রাগের ভয়ে আর বলতে পারিনি। আমি আমাদের অফিসে না গিয়ে তোমার অফিসে কেন জয়েন করছি জানো? শুধু তোমার জন্য। অফিসের প্রথম দিন তুমি আমাকে থাপ্পড় মেরেছো, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি আমাকে আপনি করে কথা বলেছো, সেদিন অনেক কষ্ট হয়েছিল। অনেকদিন তোমাকে আমি আমার মনের কথা বলতে চেয়েছি, কিন্তু কোনোদিন সেই সাহস হয়নি। যেদিন ভেবেছি আজকে তোমাকে আমার মনের কথা বলবো, সেদিন তুমি ফোনে কার সাথে যেন কথা বললে, আর আমার কথাটা পর্যন্ত শোনোনি। তাই আমি রোজা সাইমা একটা প্ল্যান করি যে তুমি আমাকে ভালোবাসো নাকি না। তুমি সেদিন আমার কোনো কথাই শুনলে না। তুমি তোমার কথাতেই আটকেছিলে, আর আমাকে তোমার সামনে থেকে চলে যেতে বললে। এই একটা বছর অনেক কষ্টে কাটিয়েছি। অনেকবার তোমার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু প্রতিবারই তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। আর না, আমি এত বেহায়া হয়ে যাইনি এখনো তোমার অপমান সহ্য করব। ভালো থেকো, আর কোনোদিন তোমার সামনেও আসবো না বলে চলে আসলাম। ছাদে বসে কান্না করতে লাগলো। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় শ্যামার সাথে 4 জন মেয়ে আসলো। শ্যামা আমাদের সাথে পরিচয় করে দিল। শ্যামা চলে গেল। আমি সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ সাদের বিপরীত পাশে তাকিয়ে দেখলাম সাদে আমাদের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে দেখেও না দেখার ভান করে আড্ডা দিতে লাগলাম। অনেক সময় আড্ডা দেওয়ার পরে রুমে এসে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে দেখি বাইরে বের হয়ে আসলাম। এর মধ্যে শুনি বর চলে এসেছে। আমি আর আমার বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম বরকে একটু ভয় দেখানোর। আমরা 4 জন মিলে বরের সামনে গেলাম। বরের সামনে আমি বন্ধুদের উদ্দেশ্য করে বললাম, এই তোরাকে স্যাডে নিয়ে আয়, আজকে ওকে মেরে ওর লাশ নদীতে ফেলে দেবো। ও আমার ভালোবাসাকে বিয়ে করতে এসেছে। ভাই আপনারা কারা আর আমার সাথে এমন করছেন কেন? তোর সাহস তো কম না, তুই আমাদের উপর কথা বলছিস। সরি ভাই, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। হঠাৎ আমাদের পেছন থেকে সাইমা বলে উঠলো, কি রে, তোরা এখানে কি করছিস? আমরা সবাই একসাথে উত্তর দিলাম, কিছু না, তোর বরের সাথে কথা বলছিলাম। তোদেরকে আমার চেনা আছে, তোরা কেমন? আরে তোর বরকেই জিজ্ঞেস করে দেখ আমার কেউ কিছু বলেছে কিনা। ভাই তুমি বলো তো, আমরা তোমাকে কিছু বলেছি কি? ঠিক আছে, বাদ দে। এখন তোদের সাথে ওর পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে শুভ, আমার হবু স্বামী। মানে কিছু সময়ের মধ্যে হবে আর কি। আমাদেরকে ওর বরের সাথে পরিচয় করে দিল। স্যাম ওর স্বামীকে উদ্দেশ্য করে বলল, ওরা যদি তোমাকে কিছু বলে থাকে তাহলে আমি ওদের হয়ে তোমার কাছ থেকে মাফ চাচ্ছি। আমরা সাইম আর ওর বরের সাথে কিছু সময় ফাজলামি করলাম। কিছু সময়ের মধ্যে সাইমার বিয়ে হয়ে গেল। আজকে অনেকবার সাথে কথা বলতে এসেছিল, কিন্তু ওর উপর একটু বেশি রাগ হয়ে গেছি, তাই কোনো কথাই বলিনি। সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে কিছু সময় কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সবাই কী নিয়ে যেন কথা বলছে।
আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। আমি কিছু না বলে খাবার খেতে লাগলাম। হঠাৎ ভাইয়া বলল, ফিরোজ, আজকে বিকেলে তুই মালয়েশিয়া যাচ্ছিস। আমি ভাইয়ের কথা শুনে ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। ভাইয়া আবার বলতে শুরু করলো, মালয়েশিয়ায় আমাদের যে অফিস আছে সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই আমাদের মধ্যে কাউকে সেখানে যেতে হবে। কিন্তু আমি কেন? কারণ আমার একটা জরুরি মিটিং আছে, আর আব্বুর বয়স হয়েছে, তাই আব্বুও যেতে পারবে না, তাই তোকে যেতে হবে। ঠিক আছে, আমি যাব, কিন্তু কয়েকদিনের জন্য যেতে হবে? 4 দিনও লাগতে পারে, আবার 5 দিনও। আর আজকের বিকেল 5টায় তোর ফ্লাইট। আচ্ছা ঠিক আছে। খাবার শেষ করে রুমে চলে এলাম। ভাবি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে দিচ্ছে, আমি বসে পাবজি খেলছি। এভাবেই কিছু সময় চলে গেল। দুপুরে লাঞ্চ করে সবার থেকে বিদায় নিয়ে আমি আর ভাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে ফ্লাইটে উঠলাম। ফ্লাইট টেক অফ করলো মালয়েশিয়ার উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম মালয়েশিয়ায়। অফিসের ম্যানেজার আমাকে নিতে আসলো। এভাবে চলে গেল 3টা দিন। কালকে বাংলাদেশে আবার চলে যাব। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু সময়ের মধ্যেই বাংলাদেশে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি আমার পরিবারের কেউ নেই। হঠাৎ ড্রাইভার আমার সামনে এসে বলল, চলুন স্যার, আপনাকে নিয়ে যেতে বড় স্যার আদেশ করেছে। আমি কিছু না বলে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। এর মধ্যে আমি বাসায় অনেকবার কল করছি, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। মনের ভেতর কেমন যেন একটা সন্দেহ সৃষ্টি হলো। আর কিছু না ভেবে কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। কিন্তু বাসায় পৌঁছে আমি পুরো অবাক। পুরো বাসা ডেকোরেশন করা হয়েছে। আমি ভাবতে লাগলাম, আজকে কী এমন যে এত আয়োজন করা হলো। বাসার কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। কেমন আছো ভাবি? ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। আচ্ছা ভাবি, আজকে কি বাসায় কোনো অনুষ্ঠান আছে? আব্বু আমার কাছে জিজ্ঞেস করো, জানতে পারবে। আব্বু আম্মু কোথায়? তারা তাদের রুমেই আছে। আমি আর কোনো কথা না বলে আব্বু আম্মু রুমে চলে এলাম। আমার মনে একটা খটকা লেগে আছে। রুমে গিয়ে দেখি আব্বু আম্মু ভাইয়া বসে আছে, কি নিয়ে যেন কথা বলছিল। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। রুমে ঢোকা মাত্র ভাই জিজ্ঞেস করলো, আজ থেকে কোনো সমস্যা হয়েছে? না। হঠাৎ আব্বু বলল, ফিরোজ বসো, তোমার সাথে কিছু কথা আছে। আব্বু ফ্রেশ হয়ে আসি, তারপরে কথা বলে। আমি বলছি না এখন তোমার সাথে কিছু কথা আছে। আম্মুর পাশে গিয়ে বসলাম। হঠাৎ আব্বু এমন কথা বলবে সেটা আমি ভাবতেই পারিনি। আজকে রাতে তোমার বিয়ে, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। কে? ঠিক শুনেছ, আজকে তোমার বিয়ে। আমি আম্মুর দিকে তাকালাম, আম্মু কিছু বলছে না। আমি ভাইয়ের দিকে তাকালাম, দেখি ভাইয়াও কিছু বলছে না। ভাইয়া তো জানতো যে আমি একজনকে ভালোবাসি, এখন আবার আরেকজনকে কিভাবে বিয়ে করব। আব্বু আবার বলল, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। কি বলবো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আবুলের মতো সবার দিকে তাকিয়ে আছি। কিছু না বলে রুম থেকে চলে আসলাম। আমার পেছনে ভাইয়া আর ভাবিও আসলো। ভাইয়া, আব্বু যা বলছে তা কি সত্যিই? হুম। কার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে? আব্বু বাসায় কাউকেই বলেনি যে কার সাথে তোর বিয়ে ঠিক করেছে। কি পাগল নাকি? একটা মেয়েকে না দেখে কিভাবে বিয়ে করব? চিন্তা করিস না, আব্বু যদি তোর জন্য মেয়ে পছন্দ করেছেন তাহলে ভালো মেয়েই পছন্দ করেছে, তুই টেনশন নিস না। আমি ভাবির দিকে তাকালাম, উনি কিছু বলছে না। এ বলে ভাইয়া ভাবি চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে বললাম, কি করব কিছু মাথায় আসছে না। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি বের হচ্ছে। প্যান্টের পর থেকে তাড়াতাড়ি মোবাইল বের করে সাদেকে ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ। বন্ধুদেরও ফোন দিলাম, ওদের ফোনও বন্ধ। শালারা আজকে মনে হয় মরে গেছে। ওয়াশরুমে চলে আসলাম, ঝর্ণার পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়লাম। ঘণ্টাখানেক পরে রুমে আসলাম। মনে একটা খটকা লেগে আছে, আর সেটা হলো সবাই আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। নিচে চলে আসলাম, আম্মু খাবার দিল। খাবার খেয়ে রুমে চলে এলাম। আর কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো চিল্লাচিল্লি আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তাকে দেখি আমার হারামি বন্ধুরা আমার রুমে আড্ডা দিচ্ছে। আমি হালকা পাতলা টাচকে খেয়ে গেলাম, কারণ সব হারামিগুলা আমার রুমে বসে আছে আর আমাকে ডাক দেয়নি। আমি কিছু না বলে ওয়াশরুমে আসলাম। একটু ফ্রেশ হয়ে রুমে আসলাম। সাদিয়া বলল, দোস্ত, তুই বিয়ে করছিস, ট্রিট দে। ট্রিট লাগবো? হুম। যা আমার বাপের কাছ থেকে ট্রিট নে। কেন বিয়ে করেছিস তুই আর ট্রিট দিব আঙ্কেল? এ কেমন বিচার? কারণ এই বিয়েতে আমার কোনো মত নেই, আমাকে জোর করে করানো হচ্ছে। কি? ঠিক শুনেছিস। তাহলে তুই আঙ্কেলকে বল, তাহলেই তো হয়ে যায়। কোনো লাভ নেই। কিছু সময়ের মধ্যেই বাসায় অতিথি আসা শুরু হলো। সাইমা ও স্বামীর সাথে নিচে চলে গেল, আর আমরা বাকি 3 হারামি আমাকে হালাল হতে সাহায্য করছে, মানে রেডি হতে। অবশেষে ইসলামিক নিয়ম মেনে আমার বিয়ে হয়ে গেল। ভিতরে কেমন যেন একটা খালি খালি লাগছে। কারোর সাথে কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। ছাদে দাঁড়িয়ে আছি,
পেছনে আমার বন্ধুরাও আসলো, আর শালারা কী নিয়ে যেন হাসাহাসি করছে। আমার রাগ উঠে গেল। আমি ওদের কাছে গিয়ে বললাম, তোরা কি আমাকে একটু একা থাকতে দিবি? ওরা আমার চেহারার দিকে তাকিয়ে আর কিছু না বলে নিচে চলে গেল। আমি ছাদের এক কর্নারে গিয়ে বসে এক মনে ছাদের দিকে তাকিয়েছি। রাত 1টা বাজে। ভাইয়া ছাদে আসলো, আমাকে দেখে বলল, কি রে, তুই এখন পর্যন্ত রুমে যাস নাই? আমি কিছু বলছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মেয়েটা সেই কখন থেকে একা বসে আছে। যা তাড়াতাড়ি রুমে যা। কি হলো, আমার কথা কানে যায়নি? রুমে যা বলছি। এখন আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। এক বালতি বেদনা নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকতে দেখি একটা মেয়ে খাটের মাঝ বরাবর লাল শাড়ি পরে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে দেখেই খাট থেকে নেমে গুটি সুটি পায়ে আমার সামনে আসলো, আর সে আমাকে সালাম করতে নিল। আমি 2 হাত পিছনে চলে গিয়ে বলতে লাগলাম, এই আপনি এগুলো কি করছেন? কেন, কি করলাম? স্বামীর পা ধরে সালাম করছি। আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছে। খবরদার, ভুলেও আমাকে টাচ করবে না। আমি আপনাকে স্ত্রী হিসাবে মানি না, আর আমি অন্য কাউকে ভালোবাসি। আমি জানি তুমি কি। মেয়েটা তার ঘুমটা উঠিয়ে বলল, কি বললি? আবার বলতো। আমার সন্দেহ ঠিক হয়েছে, আমার সাথে সাদিয়ারও বিয়ে হয়েছে। এখন দেখো মজা কাকে বলে। আপনি ঠিক শুনেছেন, আমি অন্য কাউকে ভালোবাসি। খবরদার, অন্য কোনো মেয়ের নাম যেন তোমার মুখে না শুনি। আমার মুখ আমি নিবই। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। প্লিজ আমাকে মাফ করে দাও। দেখুন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কি? আজকে আমাদের বাসর রাত, আর আজকে তুমি বলছো তোমার ঘুম পেয়েছে? আমি কোনো কথা না বলে খাটে একপাশে শুয়ে পড়লাম। সাথে আমার সামনে এসে বলল, আচ্ছা, আমার একটা কথার উত্তর দিবা? কি? তুমি আমাকে দেখে কি অবাক হও নাই কেন? আমি নিশ্চুপ। কি হলো বলো? জানতো কানের সামনে ঘ্যান ঘ্যান করেন না। সাথে আর কিছু না বলে ব্যালকনিতে চলে গেল। আমি আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বুকে ভারী কিছুর একটা অনুভব করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি সাথে আমার বুকে গুড়ি সুটি মেরে ঘুমাচ্ছে। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ও কান্না করছে। ও আপনাদের তো বলা হয়নি, আমি জানলাম কেমনে যে সাদিয়াই আমার বউ? তাহলে শুনুন, মানে পড়ুন। সন্দেহ 1, আমি যেদিন মালয়েশিয়া থেকে বাড়ি এসেছিলাম, আব্বু আম্মু রুমে ঢুকতেই শুনি তারা সাদিয়াকে নিয়ে কথা বলছে, আর আমাকে দেখি চুপ হয়ে যায়। আর সন্দেহ নম্বর 2, ভাইয়া ভাবি সাদিয়াকে নিয়ে কোনো কথাই বলেনি, যেন তারা চিনেনি না সাদিয়াকে। সন্দেহ নাম্বার 3, আমি সাদিয়াকে কল করলাম কিন্তু ও ফোন ধরেনি। পর সব বন্ধুদের কল করলাম, ওদের ফোনও বন্ধ দেখাচ্ছে। তখন আরেক সন্দেহ হয়েছে যে কিছু তো একটা প্ল্যানিং করছে সবাই মিলে। আর তখন বিয়ে হয়, আর সাদিয়ার বাবা মাকে দেখে কনফার্ম যে আমার বিয়ে সাদিয়ার সাথে হয়েছে। আমি এখনও সাদিয়াকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আর 2 দিন পর সাদিয়ার বার্থডে, তাই ভাবলাম এই 2 দিন সাদিয়ার সাথেও ও বাকি সবার সাথে একটু মজা নিই। সাদিয়ার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, যেটা ওর বার্থডের দিন দিব। সাদিয়াকে জড়ি ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে সাদিয়াকে আগে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম সাদিয়া এখন আমার বুকে বাচ্চা মেয়ের মতো ঘুমাচ্ছে। ওর চেহারার কিছু চুল এসে পড়ছে, তাই ওর চুলগুলো ঠিক করে দেই। হঠাৎ সাদিয়া জেগে গেল। আমি চোখ বন্ধ করে নিলাম, মনে হয় আমাকে দেখে ফেলছে। পরে দেখি হঠাৎ সাদিয়া আমার ঠোঁটে কিস করলো। এই মায়ের কি কোনো লজ্জা শরম নাই? সাদিয়া বলতে লাগলো, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই বলে সাদিয়া আমার কপালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। আর আমি ওর কাণ্ড দেখে হাসছি। আবার ঘুমিয়ে পড়লাম, কারণ আমি এত সকালবেলা ঘুম থেকে উঠি না। হঠাৎ আমার মুখে পানির ফোঁটা আসছে। চোখ খুলে তাকে দেখি সাদিয়া আমার মাথা বরাবর ওর ভেজা চুলে গুলো আমি আমার চেহারায় পানি দিচ্ছে। অনেক রোমান্টিক একটা ফিলিংস কাজ করছে। আমি সাদিয়া দেখে এক দৃষ্টিতে তাকিয়েছি, আর সাদিয়া আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় নক পড়তে আমাদের দুজনের ঘোর কেটে গেল। আমি কিছু না বলে সাদিয়াকে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম, আর সাদিয়াকে দরজা খুলে দিল। আমি ফ্রিজ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সাদিয়া খাটে বসে আছে। আমি কিছু না বলে নিচে চলে আসলাম। সাদিয়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি না শুনে বের হয়ে গেলাম। নিচে এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। বসতে আব্বু বলল, বৌমা কই, ওকে সাথে করিয়ে নিয়ে আসলি না কেন? আমি কিছু বললাম না, চুপচাপ খেতে লাগলাম। সাদিয়া এসে আমার পাশে বসে পড়লো। হঠাৎ ভাবি জিজ্ঞেস করলো, সাদিয়া, রাত কেমন গেল? সাদিয়া কিছু না বলে একটা শুকনা হাসি দিল। আমি খাবার খেয়ে যেয়ে উঠতে যাবো, তখন আব্বু বললো, আজকে রুমাকে আর বৌমাকে তাদের বাসা থেকে নিতে আসবে, তাই রেডি থেকো। আমি কোনো কথা না বলে রুমে চলে এলাম। খাটে শুয়ে মোবাইল চালাচ্ছি। কিছু সময় পর সাদিয়া আসলো। ও আর সামনে এসে কোনো কথা না বলে আমার বুকের উপর শুয়ে পড়লো। কি ব্যাপার, আপনি আমার বুকের উপর শুয়ে পড়লেন কেন? এটা আমার স্বামীর বুক, আমার যা মন চায় আমি তাই করব। আপনার কি? আহ,
অ্যানা, হ্যাঁ। এটা আমার আর কিছু বলতে পারছিলাম না। তার আগে সাদিয়া আমার আর ওর ঠোঁট জোরে এক করে দিল। কিছু সময় কিস করার পর সাদিয়া আমার ঠোঁটে একটা কামড় দিল আর আমি হালকা একটা চিৎকার দিয়ে উঠলাম। সাদিয়াকে সরিয়ে ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বের হচ্ছে। সাদিয়া রক্ত দেখে আমার সামনে চলে এসে কান্না করে বলতে লাগলো, সরি সরি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি বেশি জোরে কামড় দিতে চাইনি। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। আর না তাকে দেখি বেশি কাটে নাই, অল্প একটু কেটেছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সাদিয়া রুমে নাই। তাই আমি ব্যালকনিতে গিয়ে বসে মোবাইল চালাতে লাগলাম। সাদিয়া রুমে আসলো, আমাকে দেখতে না পেয়ে ব্যালকনিতে আসলো। আমি বুঝলাম সাদিয়া এসেছে, তাই মোবাইলটা কানে নিয়ে আবল তাবল বলতে লাগলাম, জান কি করতেছো? আরে না, কাল রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি, আমি শুধু তোমাকে ভালোবাসি আর কাউকে না। আচ্ছা রাখি, শোনা, পরে কথা হবে। মোবাইলটা পকেটে রেখে পেছনে তাকিয়ে দেখি সাদিয়া চোখ লাল করে আমাদেরকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন আমাকে আস্তই খেয়ে ফেলবে। সাদিয়া কোনো কথা না বলে আমার পকেট থেকে মোবাইলটা বের করে খুব যত্নে মোবাইলটাকে ফ্লোরে ঢিল মেরে টুকরো টুকরো করে ফেলে আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে বলতে লাগলাম, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এত স্বাদের মোবাইলটা একটু মজার কারণে টুকরো টুকরো হয়ে গেল। কিছু সময় নিরাপত্তা পালন করে ব্যালকনিতেই বসে রইলাম। হঠাৎ নিচ থেকে অনেক আওয়াজ আসছে, তাই নিচে চলে এলাম। নিচে এসে দেখি শ্বশুরবাড়ির লোকজন এসেছে। সবার সাথে কুশল বিনিময় করে আমার রুমে এলাম। রুমে এসে বসে আছি, আমার সঙ্গে সাদিয়ার কাজিনরা আসলো। আসতে পারি দুলা ভাই? আসো। ভাইয়া, আপনি কি কোনো কাজ করছিলেন নাকি? মানে আমরা কি আপনাকে ডিস্টার্ব করলাম নাকি? না, আমি জাস্ট ফেসবুক চালাচ্ছিলাম। তখন দরজার দিকে তাকিয়ে দেখি সাদিয়া দরজার কাছে কান লাগিয়ে আমাদের কথা শুনছে। তাই আমি সাদিয়াকে লাগানোর জন্য বললাম, বিয়ের সময় তোমার কোথায় ছিলে? আগে জানলে তো সাদিয়াকে বিয়ে না করে তোমাদের দুজন থেকেই কোনো একজনকে বিয়ে করতাম। বেশ কাম হয়ে গেছে। সাদিয়া তো তেলে বেগুনও জ্বলে উঠলো, কিছু না বলেই চলে গেল। আর এদিকে ওরা দুইজন শরমে একেবারে লাল হয়ে যাচ্ছে। হয়েছে, আর তোমাদের শরম পেতে হবে না। ওদের সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ সাদিয়া একটা ট্রেতে কফি নিয়ে আসলো। ওদের দুজনকে কফি দিয়ে আমাকে কফি দিল। আমি কফি যেই মুখে দিলাম তেমনি ও মা গো! আমার চিৎকার দেওয়ার কারণ হচ্ছে সাদিয়া আমাকে যেই কফিটা দিয়েছে সেটা লবণ দিয়ে বানানো হয়েছে, অনেক গরম, যার কারণে মুখে দিতেই কাটা জায়গা লেগেছে। আর আমার অবস্থা টাইট। আমার চিৎকার শুনে ওনার তিনজন কেঁপে উঠলো। চাঁদের দিকে তাকিয়ে দেখি ও মুচকে হাসছে। আমার আর বুঝতে বাকি হলো না যেটা সাদিয়া ইচ্ছে করে করছে। আমি হাত দিয়ে ইশারায় মারি আর রূপাকে বাইরে যেতে বললাম। ওরা বাইরে চলে গেল। আমি দরজা আটকে সাদের দিকে এগোতে লাগলাম। আরও ভয়ে পেছনের দিকে যেতে লাগলো। একসময় সাদিয়া পেছনের দিকে যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যায়। আমি সাদিয়ার একেবারে কাছে চলে গেলাম। সাদিয়ার গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি কিছু না বলে সাদিয়ার কপালে একটা চুমু এঁকে দিলাম। ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি সাথে সাথে আমাদের ঠোঁট জোরে এক করে দিলাম। সাদিয়া ছোটাছুটি করছে কিন্তু পারছে না। একসময় সাদিয়া সাড়া দিতে লাগলো। প্রায় 5 মিনিট পরে সাদিয়াকে সালাম। আমরা দুজনে হাঁপাচ্ছি। সাদিয়া কিছু বলছে না, ও লজ্জায় লাল হয়ে আছে। আমি ওকে রাগানো চললাম, ভাববেন না আমি আপনাকে ভালোবাসি, আমি জাস্ট আপনাকে শাস্তি দিলাম আমাকে খারাপ কফি দেওয়ার জন্য। বাস, কাজ হয়ে গেছে। সাদিয়া তো তেলেই বেগুনে জ্বলে উঠলো। ওর চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। কিছু সময়ের মধ্যে গোসল করে রুমে আসলাম। দেখলাম সাদিয়া রুমে নেই। আমি মোবাইলটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে বসে গল্প লিখছি। ঘণ্টাখানেক পরে আমি রুমে আসলাম। রুমে এসে আমি পুরো অবাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার পা যেন স্থির হয়ে গেছে, নড়তেও পারছি না, কারণ সাদিয়া তার জামা চেঞ্জ করছে। হঠাৎ আমাকে দেখে যে চিৎকার দিতে যাবে, আমি কোনোভাবে দৌড়ে দিয়ে সাদিয়ার মুখে হাত দিয়ে রাখলাম। এটা আবার কোন ভাষা বুঝি না, বাংলায় বলো। আমি সাদিয়ার মুখ থেকে হাত সরাতেই শুরু হলো এক অন্যরকম ভাষণ। কুত্তা, শুয়োর, রামছাগল, লুচ্চা ইত্যাদি। ওই চুপ, এত গালি দিস কেন? তুই এখানে আসলি কেন? তুই দেখোস নাই আমি জামা কাপড় চেঞ্জ করছি? আমি কি জানতাম নাকি তুই জামা কাপড় চেঞ্জ করছিস? তুই রুমে আসলি কেন? আমি তো রুমেই ছিলাম, মানে ব্যালকনি। আমি সাদিয়ার দিকে তাকাতে এক অন্যরকম ফিলিংস কাজ করছে। সাদিয়া আমার দিকে তাকিয়ে বললো, আজকে তোকে আমি মেরেই ফেলবো। আমি কোনো কথা না বলে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। আর সাদিয়া আমাকে রুম থেকে অনেক সুন্দরভাবে আমার বংশ উদ্ধার করছে। আমি নিচে এসে সবার সাথে কথা বলছি। কিছু সময় পর সাদিয়া নিচে আসলো। ও আমার দিকে পুরো রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। আর আমি ওকে দেখে আবার ক্রাশ খেলাম, কারণ সাদিয়া একটা নীল রঙের শাড়ি পরছে আর শাড়ির সাথে সব কিছু ম্যাচিং করে পরছে। ওকে পুরো নীলপরির মতো লাগছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমি, সাদিয়া, রূপা আর মারিয়া আমার গাড়ি নিয়ে যাচ্ছি।
আমি ড্রাইভ করছি, আর সাদিয়া আমার পাশের সিটে বসে বাড়ির দিকে তাকিয়ে আছে, আর রূপা মারিয়ে পেছনের সিটে বসে আছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা ফুচকার দোকান দেখলাম, সাদিয়ার ফুচকা অনেক পছন্দ, তাই ওর রাগটা কমানোর জন্য একটা প্ল্যান করলাম। তাই সবাইকে বললাম, তোমরা ফুচকা খাবে নাকি? রূপার মারিয়া রাজি হয়ে গেল, কিন্তু যার জন্য বললাম সে কিছুই বললো না। আমি বললাম, ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে বসে আছে, আসো আমরা যাই। আমার কথা শুনে সাদিয়ার রাগের চোখে আমার দিকে তাকালো। আমি মনে বললাম দোষ কাম করছে। গাড়ি থেকে নেমে পেছনের দিকে তাকিয়ে দেখি সাদিয়াও গাড়ি থেকে নামছে। আমি একটা মুচকে হাসি দিলাম। আমরা 4 জন মিলে ফুচকার দোকানে ঢুকলাম। ঢুকে আমি অবাক, কারণ এখানে অনেক কাপল বসে বসে প্রেম করছে। আমরা একটা টেবিলে বসলাম, তারপর আমি 3 প্লেট ফুচকা অর্ডার করলাম। কিছু সময়ের মধ্যে ফুচকা নিয়ে আসলো। ওরা 3 জন ফুচকা খাচ্ছে, আর আমি এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়েছি। এটা দেখে রূপার মারিয়া হাসছে। ভাইয়া, আপনি খাবেন না? যার আশায় বসে আছি সেই তো কিছু বলে না। সাদিয়া কিছু না বলে এক মনে খাচ্ছে। বললাম, আজকে অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি। সাদিয়ার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মারিয়া বলল, কি দেখছেন ভাইয়া, আমাদেরও বলেন। আজকে আমি রুমে আর কিছু বলতেই পারলাম না। তার আগে সাদিয়া আমার মুখে একটা ফুচকা ঢুকে দিয়ে ওদের বলল, তোরা এত কথা বলছস কেন? চুপচাপ খা। আর আমি অন্যদিকে তাকিয়ে হাসছি। আমার মন চাচ্ছিল সাদিয়ার হাত থেকে খেতে, তাই প্ল্যান করি। অনেক হাসি পাচ্ছে তাই না? আমি আর কিছু বললাম না, কারণ সাদিয়া রেগে যাচ্ছে। সবার খাওয়া শেষ হলে বিল দিয়ে আবার জার্নি শুরু করলাম। পুরো রাস্তায় আর কেউ কোনো কথা বলেনি। অবশেষে সাদিয়াদের বাসায় চলে আসলাম। বাসায় এসে সবার সাথে কৌশল বিনিময় করলাম। সাদিয়ার বাবা বলল, জামা ওকে নিয়ে তোর রুমে যা। সাদিয়া আগে হাঁটতে লাগলো, আর আমি ওর পিছনে। সাদিয়া আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর দেওয়ালে ওর অনেক ছবি আটকানো। তা দেখেই বোঝা যাচ্ছে এটা সাদিয়ার রুম। যে খাটে বসতে যাবো, সাদিয়া আমার শার্টের কলার ধরে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, ওই সময় তো দৌড় দিয়ে বেঁচে গেলি, এখন কি হবে তোর? এই মাইয়া এত তুই তাই করে কথা বলে কেন বুঝি না। কি হলো, কথা বল। আমি কোনো কথা না বলে সাদিয়ার কোমরে হাত দিয়ে টান দিয়ে আমার একেবারে কাছে নিয়ে আসলাম। আরেক হাত দিয়ে ওর মাথার পেছনে হাত দিয়ে চুলগুলো ধরে আমাদের ঠোঁট জোড়া এক করে দিলাম। সাদিয়ার কিছু বললো না, শুধু তাল মিলিয়ে গেল। কিছু সময় পর মারি এসে আমাদের ডেকে নিচে নিয়ে গেল। তারপর আমি আর কি শুরু হয়ে দিল জামাই আদর নামের টর্চার। আমি আর খেতে পারছি না, তাই সাদিয়ার দিকে তাকলাম। কিন্তু কি, এই মায়ের তো কোনো খেয়ালই নেই, এক মনেই খেয়ে যাচ্ছে। আমি সাদিয়াকে অনেকভাবে ইশারা করলাম, কিন্তু সে আমাদেরকে তাকাই না। তাই বাধ্য হয়ে মারিয়াকে বললাম, জানো মারিয়া, আজকে আমি আর সাদিয়া অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি, তাই না সাদিয়া? আমার কথা শুনে সাদিয়া খাবার আটকে গেল গলায়, পানি খেয়ে বলল, আম্মু, ও আর খেতে পারবে না, ওকে অনেক টর্চার করেছো। আমি সাদিয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম, কারণ রোজ কাজ করছি। অতঃপর আমাকে টর্চার করা শেষ হলো। হঠাৎ মারিয়া বলল, ভাই, তুমি কি যেন দেখছো, বললে না যে? হুম। সবাই আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আজকে আমি আরে কিছু না, উনি এমনিই বলছেন। আমি সাদিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে চলে এলাম। এভাবে সারাদিন চলে গেল। রাতে আমি রুমে বসেছিলাম, এমন সময় সাদিয়া আসলো। এসে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ভাবতে লাগলাম, হঠাৎ ওর আবার কী হলো, আর ও বিকালে কোথায় গিয়েছিল। কিছু সময় পর রুমে আসলাম। রুমে এসে দেখি সাদিয়া খাটে বসে আছে, আর ওর হাতে একটা নতুন মোবাইল। আমাকে দেখেই সাদিয়া আমার সামনে এসে বলল, এই নাও, এটা তোমার জন্য। আমার সামনে মোবাইলটা দিয়ে কেন? তোমার মোবাইলটা তো আমি ভেঙে দিয়েছিলাম, তাই এটা তোমার জন্য কিনে নিয়ে এসেছি। আপনার মোবাইল আমার লাগবে না। ওই কি কইলি তুই? দেখ, ভালো মতো বলতেছি, মোবাইলটা নে, না হলে মায়ের একটাও নিচে পড়বে না। কি আর করার, মোবাইলটা নিতে হলো। মোবাইলটা অনেক সুন্দর। হঠাৎ সাদিয়া আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, আর কোনো দিন যেন তোমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। যদি দেখি তুমি অন্য মেয়ের সাথে কথা বলছো, সেই দিন আমি কি করবো আমি নিজেও জানি না। আমি কথা আর কিছু বলতে পারলাম না। তার আগে সাদিয়া আমার আরও ঠোঁট এক করে দিল। রাতে ডিনার করে সবার সাথে কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। রুমে একা ভালো লাগছে না, তাই ব্যালকনিতে চলে গেলাম। কিছু সময় পর সাদিয়া রুমে আসলো। আমি কি রুমে না দেখে ব্যালকনিতে আসলো। এসে আমাকে দেখে আমার কোলে বসে পড়লো। কি করছো এখানে? কিছুই না। তুমি কি জানো কালকের পরের দিন কি? কি? যেন না জানার ভান করে। তুমি কি সত্যিই ভুলে গেছো?
কেন, কি এমন যে মনে রাখতে হবে? না, তেমন কিছু না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। ওর হাসি মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সাদিয়া উঠে চলে গেল আর আমি ওখানেই বসে রইলাম। বুঝলাম না যে সাদিয়া কষ্ট পেয়েছে। কিছু সময় পর সাদিয়া যখন ঘুমিয়ে গেল তখন ভাইয়াকে কল করলাম। কল রিসিভ করলো। হ্যালো ভাইয়া। কেমন আছিস তোরা? ভালো আছি। তো কিসের জন্য কল করা? বেশি কিছু না, ছোট্টখাটো একটা হেল্প লাগবে। কি হেল্প? কালকের পরের দিন সাদিয়ার বার্থডে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, সব আয়োজন আমি করছি, তুই নিশ্চিন্তে থাক। ভাইয়া আরেকটা কথা আছে। বল। সাদিয়া যেন এই ব্যাপারে কিছু না জানে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আরেকটা কথা। আবার কি? আই লাভ। হয়েছে, আর পাম মারতে হবে না। আচ্ছা রাখি। এই বলে ফোনটা কেটে যেই পিছনে তাকালাম আমি পুরোপুরি শক। কারণ সাদিয়ার চোখ মুখ লাল করে আমার পিছনে দাঁড়িয়ে আছে। মনে হয় সব কথা শুনে ফেলেছে। আজকে আমি শেষ। হঠাৎ সাদিয়া বলল, ওই, তুই কাকে আই লাভ ইউ বললি? আমার ভিতর দিয়ে একটা শান্তির হাওয়া বয়ে গেল। হাসিটা কোনোভাবে চেপে রেখে বললাম, আমি আমার পার্সোনাল ব্যাপার আপনাকে বলবো কেন? দেখ, বলতে বলছি, তুই কাকে বললি? আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। ঠিক আছে, আমি তোর জীবন থেকে সরে যাব। কালকের পরের দিনই তুই ডিভোর্স পেপার পেয়ে যাবি। সাদিয়া রুমের বাইরে চলে গেল আর আমি বড়দের মতো ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি। সারা রাত চলে গেল কিন্তু সাদিয়া রুমে আসলো না। আমিও সারা রাত না ঘুমিয়েই কাটিয়ে দিলাম। সকাল 9টা। সাদিয়া ও তার আম্মু নাস্তা বানাচ্ছে। আমি রুম থেকে বের হয়ে শুধু ডাইনিং রুমে চলে এলাম। আমি সাদিয়ার বাবাকে বললাম, আঙ্কেল আমার একটু জরুরি কাজ আছে, আমার এখন যেতে হবে। এটা কেমন কথা? কালকে আসলে আর আজকেই চলে যাবে? আবার এখনো পর্যন্ত নাস্তাও করোনি। আঙ্কেল একটা জরুরি কাজ আছে তাই যেতে হচ্ছে। আমি বিকেলে এসে সাদিয়াকে নিয়ে যাব। আঙ্কেল আর কিছু বললেন না। আমি বের হওয়ার আগে দেখি সাদিয়া আমাদেরকে কান্না জড়িত চোখে তাকিয়েছিল। আমি কিছু না বলে চলে আসলাম। যে কাজের জন্য বের হয়েছি তা করতে করতে বিকেল হয়ে গেল। বিকেলে সাদিয়াদের বাসায় গেলাম। কি দেখি আঙ্কেল আর আন্টি হলরুমে বসে আছে। আমাকে দেখে আঙ্কেল বলল, বাবা, তোমার আর সাদিয়ার কি কোনো ঝগড়া হয়েছে? না আঙ্কেল, কেন, কি হয়েছে? সকালে তুমি খাওয়ার পর থেকে সাদিয়া কিছু না খেয়ে তার রুমে গেল, এখনো পর্যন্ত রুম থেকে বের হয়নি। ঠিক আছে, আপনারা টেনশন নেবেন না, আমি দেখছি। এই বলে সাদিয়ার রুমে চলে আসলাম। রুমের বাইরে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ যাবৎ সাদিয়াকে ডাকলাম কিন্তু ওর কোনো রেসপন্সই নেই। ভাবতে লাগলাম সাদিয়া যে রেগে আছে এবার দরজা খুলবে না। তাই একটা প্ল্যান করলাম। সাদিয়ার মোবাইলে একটা মেসেজ পাঠালাম। মেসেজ পাঠানোর 2 মিনিট পর সাদিয়া দরজা খুলে দিল। ডোজ কাজ করছে। মেসেজটাতে লেখা ছিল, তুমি দরজা না খোলো তাহলে আমি এখান থেকে চলে যাব আর কখনো আসবো না। সাদিয়ার দরজা খুলে দিয়ে আমার খাটে বসে মরা কান্না শুরু করে দিয়েছে। ও থেকে বোঝা যাচ্ছে ও এত সময় কান্নাই করছিল। সাদিয়া নীরবে কান্না করেই যাচ্ছে। আমি গিয়ে খাটে বসলাম। কেউ কি মারা গেছে? বেশ, কাজ শেষ। শুরু হয়ে গেছে জোরে জোরে কান্না করা। কি হলো, এভাবে কান্না করছো কেন? কুত্তা, লাল বাঁদর, শুয়োর, তুই আমার সাথে কথা বলবি না। তুই তোর প্রেমিকার কাছে যা। আমি তো আমার প্রেমিকার সাথে আছি। কি বললি? বললাম আমি তো এতক্ষণ আমার প্রেমিকার সাথেই ছিলাম, তাই তোকে একটু সময় দিতে এলাম। আমার কথা শুনে সাদিয়া আরও রেগে গিয়ে আমাকে টান দিয়ে বিছানায় শুয়ে দিয়ে আমার উপরে বসে শুরু করলো এলো পাথারি। এই কী করছিস, লাগছে তো? আজকে তোকে আমি মেরেই ফেলবো। তুই কোন ডাইনির সাথে ছিলি বল? ঠিক আছে বলবো, এখন বাইরে যাবো, চলো। আমি তোর সাথে কোথাও যাব না। ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, কিন্তু কিন্তু কি? তোর মতো 8 বস্তা আমার উপরে বসে আছে, আমি মরে গেলাম। নাম তাড়াতাড়ি। সাদের রাগে অভিমানে আমার উপর থেকে নেমে ব্যালকনিতে চলে গেল। আমি ওর পিছনে ব্যালকনিতে গেলাম। গিয়ে দেখি ও কান্না করছে। চলো বাসায় যেতে হবে, আব্বু কল করছিল। সাদে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ আমি এই প্রথম ওকে তুমি বললাম। কি হলো, কথা কানে যায়নি? তাদের রেডি হও, বাসায় যেতে হবে। আমি যাব না। দেখো আমাকে রাগিও না। আমি বলেছি না আমি যাব না। এখন যাও, ভদ্র মেয়ের মতো রেডি হও। স্যাদের কিছু না বলে গালে হাত দিয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রুমে রেডি হতে চলে গেল। তারপর মারতে অনেক ভালো লাগে। ছোটবেলায় আম্মু বলেছিল মায়ের উপর কোনো ওষুধ নেই। খুব তেজ। কিছু সময় পর সভা থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। গাড়ি স্টার্ট দিয়েই শুরু হলো ভাষণ। আমি তোর সাথে কোথাও যাব না। আমি নিশ্চুপ। গাড়ি থামা, আমি তোর সাথে কোথাও যাব না। দয়া করে এখন চিল্লাচিল্লি করিস না। সারাদিন না খেয়ে আসি, অনেক ক্ষুধা পেয়েছে। এখন রেস্টুরেন্টে যাব, তো চুপ হয়ে বসে থাক, একটা কথা বলবি না।
সাদিয়া কিছু না বলে চুপচাপ মুখ ফুলে বসে আছে। আমি আর কিছু না বলে ড্রাইভ করতে লাগলাম। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে গিয়ে দুদিনে খাবার খেয়ে আবার জার্নি শুরু। সাদিয়া চুপচাপ বসে আছে। আমি বললাম, কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো কেন? তুমি আসলেই জানো না কালকে কি? জানি তো কালকে কি। তার মানে তুমি জানতে। আমি জানতাম তুমি এই দিন কোনো সময় বলতে পারো না। কালকের দিনটা কীভাবে বলতে পারি? কালকের দিনটা আমার সুন্নতে খাতনা হয়েছিল। অনেক হাসি পাচ্ছে সাদিয়ার চেহারা দেখে। সাদিয়ার চেলে বেগুনে জ্বলে উঠলো। সুন্দর চেহারা মুহূর্তে রাগী হয়ে গেল। সাদিয়াকে নিয়ে একটা নদীর পাড়ে আসলাম। অনেকেই বসে আছে এখানে জোড়ায় জোড়ায়। আমি আর সাদিয়া একটু নিরিবিলি জায়গায় বসলাম। বসতে আমার গাড়ির ঘটনার কথা মনে পড়ে গেল। এখন আর হাসি থামে রাখতে পারলাম না। সাদিয়ার সামনে পাগলের মতো হাসা শুরু করলাম। আমি যতই হাসছি সাদিয়া ততই রাগে সাপের মতো ফোঁস করছে। তাই আমি আর না হেসে চুপচাপ বসে এলাম। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাতে এখানকার দৃশ্য আর ফুটে উঠলো। হঠাৎ সাদিয়া বলল, আমরা বাসায় যাব কখন? কিছুটা ভয়ে ভয়ে বলল, আর কিছু সময় থাকি। সাদিয়া আর কিছু বললো না। কিছু সময়ের পর আমাদের দুজনের নিরাপত্তা ভেঙে আমার মোবাইলে কল আসলো। আমি সাদিয়া থেকে একটু দূরে গিয়ে কল রিসিভ করলাম। হ্যাঁ বলো। কোথায় তোরা? নদীর পাড়ে আছি। সব কিছু ঠিকঠাক আছে? সব ঠিকঠাক প্ল্যান মতো হয়েছে, সময় মতো চলে আসিস। ঠিক আছে বলে কলটা কেটে দিলাম। পিছনে তাকে দেখি সাদিয়া যেখানে বসে রেখেছিল সেখানে চুপচাপ বসে আছে। সাদিয়ার কাছে যে সাদিয়া বলল, কে কল করেছিল? বন্ধু। কি বললো? কিছু না, এমনি। চলো এখন। বাসায় যাব এখন। না, একটু কাজ আছে, সেখানে যাব। সাদিয়ার কিছু বললো না। দুজনেই গাড়িতে বসে আবার রওনা দিলাম। কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম। আমরা শপিং মলে কেন এসেছি? ভাবি আমাকে কিছু আনতে বলেছিল, তাই এখানে আসলাম। সাদিয়াকে নিয়ে শপিং মলের ভেতরে ঢুকলাম। অনেক সময় লাগে শপিং করার পর সাদিয়া বলল, ভাবি তোমাকে এত কিছু নিতে বলেছে? আর কিছু না বলে দুজনে গাড়িতে বসলাম। সাদিয়া কোনো কথা বলছে না। সাদিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। আমরা এখানে কেন আসলাম? খাবার খেতে। অনেক রাত হয়ে গেছে, বাসায় গিয়ে খাবো নি। না, এখানেই খাবো। সাদিয়ার কিছু বললো না। দুজনে রেস্টুরেন্ট থেকে ডিনার করলাম। ডিনার করতে করতে 11:30 বেজে গেল। সাদিয়াকে নিয়ে বাসার জন্য রওনা দিলাম। সাদিয়া বারবার ঘর দিকে তাকাচ্ছে। 11:55 বাসায় পৌঁছলাম। গাড়ি পার্ক করে দরজার সামনে এসে সাদিয়া কলিং বেল বাজাবে, তখন আমি বললাম, এই কি করছো? সাদিয়া কিছুটা ভয় পেয়ে বলল, আমি আবার কি করলাম? সবাই ঘুমিয়ে আছে, কলিং বেল বাজানোর প্রয়োজন নেই। তাহলে ভিতরে যাব কিভাবে? আমার কাছে চাবি আছে। আমার প্যান্টের পকেটে হাত দিয়ে চাবি বের করে দরজা খোলো। তোমার পকেটে আমি হাত দিতে যাব কেন? আরে আমার হাতে এতগুলো ব্যাগ, আমি আবার পকেটে হাত দেবো কেমনে? সাদিয়া আর কিছু না বলে পকেটে হাত দিয়ে চাবি বের করে দরজা খুলে দিল। পুরো বাসা অন্ধকার হয়ে আছে। সাদিয়া আর আমি ভেতরে গেলাম। হঠাৎ পুরো বাসার লাইট জ্বলে উঠলো আর সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে সাদিয়া। সাদিয়া সবাইকে দেখে পুরো অবাক হয়ে আছে। সবাই সাদিয়াকে উইশ করছে। আমি কিছু না বলে সেখান থেকে আমার রুমে চলে এলাম। তোমাদের সবার মনে আছে আমার বার্থডের কথা? সবাই একসাথে বললো ঘণ্টাখানেক পরে সাদিয়া রুমে আসলো। রুমে এসে দেখে রুম অন্ধকার হয়ে আছে। রুমের লাইট জ্বালিয়ে সাদিয়া শকড, কারণ পুরো রুম পুতুল দিয়ে ভর্তি। আর রুম থেকে কান্না করার শব্দ আসছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। কান্নার শব্দ পেয়ে রুমে গিয়ে দেখি সাদিয়ার চোখের পানি আর নাকের পানি এক করে দিয়েছে। সাদিয়ার সামনে গিয়ে বললাম, কী হলো, কান্না করো কেন? সাদিয়া কোনো কথা না বলে আমাকে জোরে ধরে আরও জোরে জোরে কান্না করে দিল। কী হলো, কান্না করতেছো কেন? তুমি এই কয়েকদিন আমাকে এত কষ্ট দিলে কেন? কি, আমি তোমাকে কখন আবার কষ্ট দিলাম? সাদিয়াকে ছাড়িয়ে বললাম। তুমি বললাম কি? সাদিয়াকে আর কিছু বলতে না দিয়ে আমাদের ঠোঁট জোরে এক করে দিলাম। কিছু সময় পর সাদিয়াকে ছেড়ে দিলাম। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছি। আমি কিছু বলতে যাবো, হঠাৎ সাদিয়া আবার পাগলের মতো কিস করতে লাগলো। কিছু সময় পর সালো সাদিয়া কিছু বলতে যাবে, তখন আমি দূরে শপিং ব্যাগ সাদিয়ার হাতে দিয়ে বললাম, এগুলো পড়ো। আমি নিচে গেলাম। আমি নিচে চলে আসলাম। কিছু সময় সবার সাথে কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে আমি পুরো অবাক। সাদিয়াকে নীল শাড়িতে নীল পরীর মতো লাগছে। আমি এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছি। সাদিয়া আমার সামনে এসে ঠোঁটে ছোট্ট করে কিস করে বলল, কি জনাব, আমার ড্যাব ড্যাব করে কি দেখছেন? আমার নীল পরীকে। তাই? চলে ছাদে যাব। কি এত রাতে? এখন আমাকে কোলে তুলেন। হ্যাঁ নয়, হ্যাঁ, এখন তুমি আমাকে কোলে নিয়ে ছাদে যাবে।
কি আর করার, সাদিকে কোলে নিয়ে সাদে আসলাম। সাদিকে বুকের সাথে জড়িয়ে দোলনায় বসে আছি। নীরবতা ভেঙে সাদিয়া বলল, জানো, আমার অনেক স্বপ্ন ছিল কোনো এক রাতে তোমার বুকে মাথা রেখে চাঁদ দেখব। তাই? হুম। আচ্ছা, স্কুলে তোমার ক্রাশ কে কে ছিল? আমার স্কুল লাইফে একটাই ক্রাশ ছিল, আর সে হলো তুমি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি, আর মৃত্যুর আগ পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসে যাব। আচ্ছা শোনো, কাল থেকে আমি আব্বুকে বলে রেখেছি, কাল থেকে তুমি আর আমি আমার যেই অফিস আছে সেটা দেখাশুনো করব। তাদের মুখটা আমার মুখের সামনে এনে এক গভীর কিস দিয়ে বললাম, আমার স্কুল লাইফের ক্রাশ এখন আবার অফিসের বস।